দামে সাশ্রয়ী হওয়ায় যানবাহনে ধীরে ধীরে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। সম্ভাবনাময় বাজার ধরতে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো। পুরোদমে এগিয়ে চলছে রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। কোচিং বাণিজ্য দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করার তাগিদ শিক্ষাবিদদের। গোখাদ্যের দাম বাড়ানো সহ নানা সমস্যায় লোকসানের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে যানবাহনে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার। সিএনজির চেয়ে দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় এলপিজি ব্যবহার বাড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোম্পানিগুলোও বাড়াচ্ছে এলপিজি স্টেশন। এই মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার ধরতে বিনিয়োগ করছেন। সানবের উপরের রিপোর্ট। 90-এর দশকের শেষের দিকে বসুন্ধরা গ্রুপ বাসাবাড়িতে বেসরকারিভাবে এলপিজি সিলিন্ডার বাজারজাত শুরু করে। তবে ধীরে ধীরে চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ে কোম্পানি। 13 থেকে 14টি কোম্পানি বর্তমানে বাজারে এলপিজি সরবরাহ করছে। বাজারে আসা অপেক্ষায় আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে শুধু বাসাবাড়ি নয়, সিএনজি নিরবচ্ছিন্নভাবে না পাওয়া, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি হিসেবে বাজার দখলে নিচ্ছে এলপিজি। সিএনজির সাথে পাল্লা দিয়ে দামও রাখা হচ্ছে প্রায় সমান। এলপিজিতে একবার গ্যাস নিলে আর মনে সারাদিন দিতে হয় না, মানে 600 550 কিলো আমার চলে। এটা আপনার সিরিয়াল দিতে হয় না, এটা মাইলেজটা বেশি দেয়। কন্টিনিউ পাওয়া যায় 24 ঘন্টা। এদের জন্য দেখা যায় যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে সরবরাহ করা যায় ভালো। আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয় দাম। নতুন নতুন কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা বাড়ছে বাজার ব্যবস্থাপনায়। অনেকগুলোই নতুন করে ঢুকছেন, লাইসেন্স পাচ্ছেন। নতুন যারা ভালো করবে ওরা দে ক্যান সার্ভাইভ। বাট এখানে সার্ভাইভ করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট যেটা সেট করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করতে পারে তাহলে পুরো এলপিজি মার্কেটটা স্টেবল থাকবে না। প্রতি মাসে 50 থেকে 60 হাজার টন এলপিজি ব্যবহার হয় বাংলাদেশে, যার পুরোটাই আমদানি নির্ভর। তবে যানবাহনে ব্যবহার এখনও বেশ কম। গেল কয়েক বছরে এলপিজির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। এমন সম্ভাবনাময় বাজার ধরতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে বাংলাদেশে। আমরা বাংলাদেশে এসেছি বিনিয়োগ সম্ভাবনা দেখে। এদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সীমিত, তাই বিকল্প জ্বালানি ব্যবহার করতেই হবে। এলপিজি ব্যবহার বাড়ছে। এলপিজিতে জাপানের অভিজ্ঞতা 90 বছরের। দীর্ঘ অভিজ্ঞতা আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই। ধারণা করা হচ্ছে 2020 সাল নাগাদ যানবাহনে এলপিজির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে। সানবের রূপল, সময় সংবাদ, ঢাকা। নানা বাধা উপেক্ষা করে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের পর ইতিমধ্যে শেষ হয়েছে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ। আগামী বছরের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং ও 2021 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। জমি অধিগ্রহণের পর মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ। এখন চলছে বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ড শেড ইয়ার্ড সহ প্রকল্পের অন্যান্য কাজ। 1000-এরও অধিক শ্রমিকের কর্মযজ্ঞে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালের সাম্পারি, কাটাখালী ও কৈগর দাসকাঠি এলাকায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের নির্মাণ কাজ। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা এলাকাবাসীর। বিভিন্ন মিল কলকারখানা গড়ে উঠবে এবং আমরা সবাই দক্ষিণবঙ্গের লোকজন উপকৃত হব। অনেক লোকজনের কর্মসংস্থান হবে, যে বেকার জনগোষ্ঠীর। বন্দর আছে এবং এই অঞ্চলের সরকারের অর্থনৈতিক যে দিকগুলি বিশাল সাপোর্ট দেবে এই অঞ্চলের এই তাপবিদ্যুৎ কেন্দ্র।
25% কাজ সমাপ্তের কথা জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা 2020 সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং কাজ শেষে 2021 সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। আগস্ট 2021 সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা উদ্দেশ্য করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে 2017 সালের 4 এপ্রিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে। 1834 একর জমির উপর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,000 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। গতকাল রাজধানী গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ভোগান্তি এড়িয়ে বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ করতে পারেন সেজন্য যাবতীয় প্রক্রিয়া ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনা হয়েছে বলেও জানান বিডার চেয়ারম্যান। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের কর ছাড় সহ বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান চেয়ারম্যান। So we know there are many challenges, but as I said, we have seen one of the issues providing one-stop service. আমি বলতে চাই বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান। বিনিয়োগের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বিনিয়োগ প্রক্রিয়াকে আমরা অনলাইনের আওতায় এনেছি। ফলে উদ্যোক্তারা অল্প সময়ের মধ্যেই বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। All are providing one-stop service. পুরোপুরি কোচিং সেন্টার বন্ধ নয়, এখাতে বাণিজ্য দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের ও শিক্ষার্থীদের দাবি, ক্লাসে প্রয়োজনীয় পাঠদান হয় না বলেই তাদের ঝুঁকতে হয় কোচিং সেন্টারের দিকে। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। একটি পরিচিত বেসরকারি স্কুলে গণিতের শিক্ষক তিনি। শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীরা পড়তে আসেন তার কাছে। শিক্ষার্থীদের প্রয়োজনেই পড়াচ্ছেন বলে জানান এই শিক্ষক। 35 থেকে 40-35 মিনিটে 70 জন বাচ্চা, হাউ ক্যান দিস পসিবল যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা? 12,000 টাকা বা 16,000 টাকার স্কেলে কত টাকা বেতন আসে? সকাল থেকে রাত স্কুল শেষে কিংবা স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষকদের কাছে ছোটেন শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, সন্তানকে সময় দিয়ে পড়াতে না পারায় কোচিংয়ে নিয়ে আসছেন তারা। আর ক্লাসরুমে স্বল্প সময়ে অতিরিক্ত পড়ার চাপ কুলিয়ে উঠতে না পেরে শিক্ষকদের কাছে দ্বারস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলে এত দ্রুত আগায় কি বুঝতে পারি না। স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না। কোচিংয়ে ভালো মানের পড়া আছে, এদিকে জন্য পড়াটা আর কি শেখার জন্য ভালো মতো এদিকে আসে। ক্লাসে সেরকম পড়াটা পাচ্ছি না, এর জন্য আমাদের কোচিংয়ে আসতে হচ্ছে। আমি তাকে যে এক্সট্রা কেয়ার সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি। শিক্ষাকে ব্যবসার মূলধন হিসেবে নিয়ে একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য করছে। এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, কোচিং নয় বাণিজ্য বন্ধ করতে চান তিনি। এই কোচিং এর মধ্যে যতটুকু অনৈতিক, যতটুকু মধ্যে দুর্নীতি জড়িত, সেইটুকুকে আমাদের বাদ দিতে হবে। আমরা কিছু কিছু পদক্ষেপ নেব যাতে আমরা এই দুর্নীতির অংশটুকুকে, অনৈতিক অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। আর শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে একটি অসাধু চক্র, যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত। বেতন ভাতা কম বলে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনটাকে একদম পাশ কাটিয়ে বাইরে কোচিং বাণিজ্য পরিচালনা করবেন, এটা মোটেই কাম্য নয়। বন্ধ করা যাবে না এটা যেমন সত্যি, কিন্তু বাণিজ্যের আকারে শিক্ষকরা বাণিজ্য করবেন, এটা গ্রহণযোগ্য নয়। গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে পারবে। তবে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী সরকার ভ্যাট হার কমিয়ে 3 স্তর বিশিষ্ট করছে। তবে করজাল বাড়িয়ে রাজস্ব আহরণ ঠিক রাখতে ব্যবসায়ীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল রাজধানী ইন্টারন্যাশনাল কনফারেন্স সিটি বসুন্ধরায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকার ঋণ খেলাপিদের ছাড় দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের দাম বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করা যায় কিনা সে ব্যাপারে পর্যালোচনা চলছে। 30 এপ্রিলের মধ্যে ব্যবসা খাতে বেশ কিছু সংস্কারের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে সেবা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। যে নেটটা বাড়াইতে রেটটা কমাইতে, আমরা রেটটা কমাই দিব, কিন্তু তারপর আপনাদের দায়িত্বটা হলো কি সবাই যেন টাকা দেয় সেটার ব্যবস্থা আপনাদের করতে হবে, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে। ইন্ডিয়াতে যেটা আছে সেটা হলো কি যে স্পেসিফিক সেক্টরের জন্য স্পেসিফিক প্রাইস আছে, এনার্জি প্রাইসেস ফর স্পেসিফিক সেক্টর দেয়ার ইজ ডিফারেন্ট প্রাইস। আমরা পরীক্ষা করব যে ওই ধরনের কিছু আমরা করতে পারি কি পারি না, সেটাও আমরা এখানে চেষ্টা করব। যে রিফর্মগুলি দরকার এগুলি যদি আমরা করতে পারি তাহলে সহজ হবে ব্যবসা করাটা। 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার কোম্পানিটা ফর্ম হবে এবং ইউ উইল গেট দি ট্রেড লাইসেন্স। অভ্যন্তরীণ রুটে বাড়তি যাত্রী চাহিদা পূরণে ফ্লাইট সংখ্যা বাড়াতে বহরে ব্র্যান্ড নিউ ATR 7-600 উড়োজাহাজ সংযোজন করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। রোববার নতুন উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্রান্সের ফ্রাঙ্ক কাজাল বিমানবন্দর থেকে 22 মার্চ ছেড়ে আসা প্রথম ATR উড়োজাহাজকে ওয়াটার ক্যানন স্যালুটে দিয়ে বরণ করে নেওয়া হয়। আগামী 31 মে থেকে এই উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানান ইউএস বাংলা ব্যবস্থাপনা পরিচালক ইমরান আসিফ। আগামী মে মাসের মধ্যে পর্যায়ক্রমে আরও 3টি ATR বহরে যুক্ত হবে এবং প্রতিটি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হবে বলে জানান তিনি। বহরে থাকা 3টি -8Q400 উড়োজাহাজ দীর্ঘমেয়াদে প্রত্যাহার করে নেওয়া হবে। আমাদের সব মিলে 4টা ATR 72-600 এয়ারক্রাফট যোগ হবে আগামী 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে। ATR 72-600 হচ্ছে এই এয়ারক্রাফটের সবচাইতে মডার্ন, সবচাইতে লেটেস্ট ভার্সন অফ দ্য এয়ারক্রাফট। বিশ্বের সমস্ত রিজনে এই এয়ারক্রাফটটা ফ্লাই করছে। 4টা এয়ারক্রাফট আসার মাধ্যমে আমাদের ডোমেস্টিক সেক্টরে নেটওয়ার্কে আমাদের অপারেশনটা আরও এক্সটেন্সিভ হবে। প্যাসেঞ্জাররা অনেক বেশি অপশনস পাবেন, যাত্রীরা অনেক বেশি অপশনস পাবেন, তাদের যাত্রার প্ল্যান করাটা অনেক সুবিধাজনক হবে। বিভিন্ন খাতে কর্পোরেট ট্যাক্স 2% কমানোর প্রস্তাব দিয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ। আগামী বাজেটে চার্টার্ড অ্যাকাউন্টদের ভাবনা বিষয়ে সেমিনারে প্রস্তাব দেন আলোচকরা। অতিরিক্ত কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো, ETIN ধারীদের সঙ্গে যোগাযোগ করে রিটার্ন দাখিল বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 36 লাখ থেকে বাড়িয়ে 50 লাখ টাকা করমুক্ত আয় সীমা নির্ধারণ সহ রাজস্ব খাতের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন আলোচকরা। এছাড়া কর রেয়াতের হিসেব জটিলতা কমাতে আয়ের 25% ওপর সরাসরি 15% রেয়াত দেওয়ার পরামর্শ দেয় ICAB। বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্য সম্প্রসারণে আগামী 27 তারিখে হোটেল সোনারগাঁওয়ে শুরু হচ্ছে 4 দিনব্যাপী থাই মেলা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন বাংলাদেশে নিয়োজিত থাইল্যান্ডের বাণিজ্য দূত কাউন্সিলর শুয়েব শেখ ডাং বন রুয়েং। এ সময় জানানো হয়, মেলায় থাই পণ্যের সমাহারের পাশাপাশি স্বাস্থ্যসেবা, সৌন্দর্য, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালী পণ্যেরও দেখা মিলবে। দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর। এখানকার গোখামারিরা গবাদি পশুগুলোকে সারা বছর কাঁচা ঘাস সমৃদ্ধ গোচারণ ভূমিতে রেখে পরম যত্নে লালন পালন করেন। কিন্তু বর্তমানে গোখাদ্যের মূল্য বৃদ্ধি সহ নানা সমস্যায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি খামারিদের। লোকসানের হাত থেকে রক্ষার পাশাপাশি সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক পিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এই অঞ্চলে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয়। সবুজ ঘাসের পাশাপাশি খড়, বিভিন্ন প্রকারের ভুসি, খোল খাইয়ে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় গবাদি পশুগুলোকে। কিন্তু গোখাদ্যের অধিক মূল্য, উৎপাদিত দুধের মূল্য কম সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। যে টাকায় দুধ বিক্রি করা হয় তুলনামূলকভাবে গম ভুসি বা গবাদির যে গোখাদ্য
দানাদার খাবারটা অনেক দাম বেশি। সরকার যদি তাকিয়ে দেখে, যদি দুধের দাম একটু বাড়িয়ে দেয়, ভুসির দাম যদি একটু কমিয়ে দেয়, ইনশাল্লাহ আমাদের গরু পালতে কোনো অসুবিধা হবে না। সীমিত ডাক্তার, সেই ডাক্তারের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সবার ক্ষেত্রে সময় মতো আমরাই পাই না, চিকিৎসা পাই না। তবে মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। গবাদি পশুর খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত সম্পূর্ণ কিছু মিল্কভিটা দায় দায়িত্ব নেয় এবং তারা সেটাকে বেয়ার করে এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তারা খবর দেওয়া মাত্রই আমাদের ডাক্তার চলে যায়, গোখাদ্য তাদের সমিতি ঘরে চলে যায়। আর গবাদি পশুর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা ও ওষুধের পাশাপাশি নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। এই অঞ্চলের গবাদি প্রাণী যারা পালেন তারা বিনামূল্যে ওষুধ, ভিটামিন এবং কৃমিনাশক ওষুধ এবং জীবন রক্ষাকারী টিকা বিনামূল্যে পাচ্ছে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় মোট খামারের সংখ্যা প্রায় 13,000 আর মোট গবাদি পশুর সংখ্যা প্রায় 10.5 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আগামী 6 মাসের মধ্যেই দেশে শুরু হতে যাচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এতে মাত্র 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ব্লাড ক্যান্সারের রোগীরা বহুল প্রতীক্ষিত এই সুযোগ পাবেন। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালে এ বিষয়ে একটি সমঝোতার স্মারক সই হয়। বর্তমানে দেশের বাইরে গিয়ে এই চিকিৎসা নিতে হলে 45 থেকে 50 লাখ টাকা খরচ হয়। প্রতিবছর রক্তরোগের ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় 1200 রোগীর বেশিরভাগেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। অথচ ব্যয়বহুল এই চিকিৎসাটি সহজলভ্য ও নিয়মিতভাবে চালু না হওয়ায় বছরে 8 থেকে 10,000 রোগী অকালেই হার মানছে মৃত্যুর কাছে। এ অবস্থায় রোববারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে 3 মাস পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়মিতভাবে অটোলোগাস ও 6 মাস পর অ্যালোজেনিক পদ্ধতির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারে বাংলাদেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে বাংলাদেশের ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগীরা দেশে বসেই স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা পাবে। স্বল্প খরচে ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি করতেই ভারতের সর্বাধুনিক হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারব। অটোলোগাস ট্রান্সপ্লান্টের সুযোগ বিস্তৃত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশেই কমবে। পাশাপাশি ভিসা জটিলতা, ফলো আপ চিকিৎসা সহ বিদেশে 45 থেকে 50 লাখ টাকার বিপরীতে মাত্র 10 থেকে 12 লাখ টাকায় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাবেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চতুর্থবারের মতো দারাজ আয়োজন করতে যাচ্ছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন দারাজ বৈশাখী মেলা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। এ সময় জানানো হয় আগামী 28 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। এবারে উৎসবটিতে গ্রাহকদের জন্য থাকছে বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকবে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, দৈনিক ফ্ল্যাশ সেল, গ্লোবাল কালেকশন সহ আরও আকর্ষণীয় অফার। প্রতিভাবান তরুণ নির্মাতাদের খোঁজে মেরিল প্রথম আলোর উদ্যোগে আয়োজিত আগামী নির্মাতার প্রথম পর্বে পর্দা উন্মোচিত হয়েছে। সেরা 100 জন তরুণ নির্মাতার মধ্য থেকে দ্বিতীয় দিনে 10 জন প্রতিযোগী নির্বাচন করা হয়। তাদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে ফ্রেম ফ্যাক্টরি। রাজধানীর রোজডেল ব্যাংকুয়েট হলে ওয়ার্কশপের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। এ সময় দেশবরেণ্য পরিচালক ও অভিনেতারা উপস্থিত ছিলেন। বিচারক ও দর্শক ভোটের মাধ্যমে সেরা 3 জন তরুণ নির্মাতা পাবেন কান ফিল্ম ফেস্টিভ্যালে থাকার সুযোগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দিয়েছিল শহীদ মিনার নির্মাণ এবং 21শে ফেব্রুয়ারিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা দেওয়া সবই তখন করা হয়েছিল, কিন্তু 58 সালে আবার মার্শাল্লাহ। কাজে আমাদের ভাগ্যটাই ছিল এমন যে কখনোই বাংলাদেশে এই অঞ্চলের মানুষ গণতান্ত্রিক কোনো অধিকার ভোগ করতে পারেনি।
তারপরে আবার বঙ্গবন্ধু গ্রেপ্তার হন। কাজে তিনি তখন থেকেই তার একটা চিন্তা ছিল যে 1200 মাইল দূরে একটি দেশের যেখানে দূরত্ব 1200 মাইল দূরে বসে বাংলাদেশের মানুষকে শোষণ করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা কখনো হতে পারে না। তাই এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য তিনি সংগ্রাম শুরু করেন। 66 সালে তিনি 6 দফা দেন, যে 6 দফা মানুষ লুফে নিয়েছিল। 6 দফা বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর সেই 6 দফা দেওয়ার পর আবার তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। তখন আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, 6 দফা 11 দফার আন্দোলন। সেই আন্দোলনের সফলতার ফলে অনেক রক্তের মধ্য দিয়েই জাতির পিতাকে সে কারাগার থেকে মুক্ত করা হয়। আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট বাধ্য হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এরপর 70-এর নির্বাচনে গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জনের ফলে বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি বা ভুট্টো মেনে নিতে পারেনি। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণ ছিল আমাদের গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল দিক নির্দেশনা। বাংলাদেশের মানুষ সেই দিক নির্দেশনা নিয়ে ঐক্যবদ্ধ হয়। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। আর সেই গণহত্যা শুরুর সাথে সাথে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাটা দেন, যেটা পূর্বে তৈরি করা এবং আজকের যে বিজিবি বা তখন যে ইপিআর ফাঁড়ি পিলখানা, এই পিলখানার কয়েকজন কর্মকর্তার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছিল। তারা তখন এই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই তথ্যটা পৌঁছে দেয়।